ইনশাআল্লাহ আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ওসমান গনি স্যারের মাধ্যমে সার্জারি করাবেন, এখানে আলহামদুলিল্লাহ ভালো সুফল পাবেন। এই অপারেশন করে হাঁটুটাও ততটা মোটামুটি একদম ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভাঁজ নিয়ে আমাদের চিন্তা নাই, ব্যায়াম করে না, মাসল ওয়াস্টেড থাকে, তো তারা দেখা যায় আবার ছোট ছোট আঘাত, চলতে ফিরতে গেলে যে আঘাত লাগে, একটু পড়ে যায়। নর্মালি হাঁটেন, দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটেন। গুড। নিচে নামান, হাঁটু ভাঁজ করেন। গুড, ভাঁজ হয়েছে পুরোপুরি। একটু করে ধরে রাখেন। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই হাঁটুটা তুলেন, দেখেন এটা কিন্তু পুরো টান টান আছে, কেমন? আর এটা আমাদের একটু ভাঁজ আছে, এই 10 ডিগ্রি মতো নিচে ভাঁজ আছে। তাহলে এটাকে বলে আমরা এক্সটেনশন লেগ। এইটাকে আপনার সোজা করে ফেলতে হবে। এটা হচ্ছে আপনার হাঁটুর নিচে এখানে একটা বালিশ দিবেন, আপনার সোজা। ধরেন যে এখন যতটুকু আছে আপনি যদি এভাবে পা ঝুলিয়ে রাখেন তাতেও চলবে। আপনি যখন ধরেন যে আপনি শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছেন বা বই পড়তেছেন, তো আপনি যখন শুয়ে থাকবেন তখন পাটাকে এভাবে বালিশের উপরে ঝুলিয়ে রাখেন। এতেই এই যে পায়ের ওজনে যে গ্র্যাভিটিতেই আপনার পুরো পাটা সোজা হয়ে যাবে। খুব সামান্য 5 ডিগ্রির মতো আমাদের এক্সটেনশন লেগ আছে। তো এটা নর্মাল হাঁটুর সাথে যদি আমরা কম্পেয়ার করি, জাস্ট মোটামুটি সমান সমানই হয়ে গেছে। এটি কিন্তু কারেকশন হয়ে গেছে, দেখেন একটু যতটুকু ভাঁজ ছিল এখন কিন্তু ঝুলে রেখে কারেকশন হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু আমরা হ্যামস্ট্রিং গ্রাফ নিয়ে অপারেশনটা করি, তো এই পিছনের দিকে মাসলগুলো পাজম থাকে, মানে একটু টাইট থাকে, তখন হাঁটুকে এটা ভাঁজ করে রাখার একটা টেন্ডেন্সি থাকে। তো যদি আপনি যখন এখন এই জন্য যে হাঁটুটা রিলিজ হয়ে পুরো সোজা হতে একটু সময় লাগে, তো আপনি যদি ম্যাক্সিমাম সময়টা চেষ্টা করবেন এই ডান পাটা উঁচুতে রাখার জন্য, তাহলে এই আস্তে আস্তে যে মাসল মাংসপেশি যে খিচে থাকে, স্পাজম হয়ে নিচের দিকে হাঁটুকে ভাঁজ করে রাখার যে টেন্ডেন্সি, এটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। আর আরেকটা আমাদের টার্গেট ছিল যে 120 ডিগ্রি আর 140 ডিগ্রি না আমাদের, কারণ সবার হাঁটু সবার সমান পরিমাণ ভাঁজ হয় না, কারণ থাই অনেক মোটা থাকে, কাপ মাসল অনেক বেশি মোটা থাকে। আমাদের এখানে প্যারামিটারটা হচ্ছে আমরা কম্পেয়ার করবো আপনার ভালো হাঁটুর সাথে। ভালো হাঁটুতে কতটুকু ভাঁজ হয় দেখি, এতটুকু ভাঁজ হচ্ছে, তাই না? তাহলে এই হাঁটুটা আমার টার্গেট থাকবে, এই পরিমাণ ভাঁজ অলরেডি হয়ে গেছে। হাঁটু ভাঁজটা কম্পেয়ার অনেক সময় লিখে দিই যে হাঁটু 120 ডিগ্রি ভাঁজ করবেন বা 140 ডিগ্রি ভাঁজ করবেন, এরকমটা না। আমাদের এই 2 সপ্তাহ পরে টার্গেট থাকে হাঁটু পুরা ভাঁজ করার জন্য। আপনার ভালো হাঁটু যতটুকু ভাঁজ হবে, এই হাঁটু ততটুকু ভাঁজ করতে হবে। 90 আর প্লাস 100 বা 120 ডিগ্রি মতো ভাঁজ। আপনি যেহেতু থাইটা অনেক হেভি, অনেক বাল্কি এবং মাস্কুলার, যার কারণে পুরা ভাঁজ এই আপনার ভালো হাঁটু একদম লেগে যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে যারা একটু লিন এন্ড থিন, হালকা পাতলা, তাদের থাইয়ের সাথে পায়ের গোড়ালি লেগে যায়। আর যাদের একটু মাস্কুলার, অনেক বেশি ভারী শরীর, তাদের আপনি লাগতে চায় না। তো আপনার জন্য প্যারামিটার হচ্ছে আমাদের এই অপারেশন করে হাঁটুর জন্য যে ভালো হাঁটু যদি ভাঁজ হবে, এই অপারেশন করে হাঁটুটাও ততটা মোটামুটি একদম ভাঁজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভাঁজ নিয়ে আমাদের চিন্তা নাই, শুধু হাঁটু সোজাটা নিয়ে সামান্য একটু চিন্তা। তো আমার মনে হচ্ছে আপনার স্পেশাল কিছু প্রয়োজন হবে না, জাস্ট পাটা হ্যাঙ্গিং করে রাখলে 2-3 সপ্তাহ আপনার এটা পুরো সোজা হয়ে যাবে। ঠিক আছে। আগের যে ব্যায়ামগুলো ছিল, যেমন বালিশের নিচে, হাঁটুর নিচে একটা টাওয়েল রোল করে রেখে চাপ দিয়ে ধরে রাখা, পা উঁচু করে ধরে রাখা, এগুলো তো করতেছেন নাকি? এগুলো নিয়ম মতো প্রতিদিন 4 বার করে করবেন, যেভাবে বলা হয়েছে। এখন নতুন একটা ব্যায়াম শুরু হবে, এটা হচ্ছে পায়ে ওয়েট নিয়ে ব্যায়াম। আপনি যদি আগে জিম করতেন তাহলে এগুলো আপনার কাছে খুব একটা অপরিচিত মনে হবে না। হ্যাঁ, এখন পায়ের উপর ওজন নিয়ে ব্যায়াম করতে হবে। আচ্ছা, ব্যায়ামের উদ্দেশ্যটা কি? ব্যায়ামের উদ্দেশ্য হচ্ছে আপনার মাসলগুলোকে স্ট্রং করা। আমাদের যদি এসিএল ছিঁড়ে যায়, তো দীর্ঘদিন যখন এসিএলটা ছেঁড়া অবস্থায় থাকে, আমাদের এই মাংসপেশিগুলো শুকিয়ে যায়, বা মাসল ওয়াস্টিং বলি। সবচেয়ে বেশি আমাদের কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং, মানে থাইয়ের ফ্রন্টে যে মাসলগুলো থাকে এবং ব্যাকে যে মাসলগুলো থাকে, দুইটাই ওয়াস্টিং হয়। বসা থেকে উঠি আমরা যখন সিঁড়িতে স্টেপ আপ করি, স্টেপ ডাউন করি, তখন আমাদের হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস দুইটারই প্রয়োজন হয়। তো যখন যদি আপনার মাসলটাকে ওয়াস্টেরি অবস্থায় থাকে, যে মাসল যে লোডটা নিত হাঁটু ভাঁজ করা সোজা করার সময়, বডি ওয়েটটা যে মাসলটা নিত, তো সমস্ত লোডটা যে পড়বে আপনার জয়েন্ট এবং লিগামেন্টের উপরে। ফলে আপনি যদি ব্যায়াম করেন, এর দ্বারা লিগামেন্ট বাড়বেও না কমবেও না, কিন্তু ব্যায়াম করার দ্বারা লিগামেন্ট তো ফিক্স। অপারেশন করলাম, উপরে এন্ডার বাটন, নিচে স্ক্রু দিয়ে লিগামেন্টটা ফিক্স। লিগামেন্টটা এখন তাহলে ব্যায়াম কিসের জন্য? ব্যায়ামের উদ্দেশ্য হচ্ছে আপনার মাসলগুলোকে ভলিউম করা, মাসলের ভলিউমকে বাড়ানো এবং হচ্ছে মাসলগুলোকে স্ট্রেনথেন করা, শক্তিশালী করা। এর দ্বারা কি হবে? আপনার হাঁটুতে ভাঁজ করা, সোজা করা, বসা থেকে ওঠা, সিঁড়ি ওঠা নামা করা, তখন এই লোডটা মাসল নিয়ে নেবে। আর মাসল নিলে কি হবে? আপনার জয়েন্টে চাপটা, লোড কম পড়বে, লিগামেন্টেও স্ট্রেসটা কম পড়বে। তখন আপনার লিগামেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট কার্টিলেজ, যে জয়েন্টের নরম হাড় এবং মেনিসকাস, সেগুলো সেফ থাকবে।
ঠিক আছে, এবং আপনি অপারেশনের লং টার্ম একটা বেনিফিট পাবেন। যে মাসল ওয়াস্টের অবস্থাতে ম্যাক্সিমাম পেশেন্ট কি করে, অপারেশনের পরে ব্যায়ামের গুরুত্ব দেয় না। অনেকেরই হাঁটু ঘুরে যাওয়া, সরে যাওয়াটা সুন আফটার সার্জারি, মানে 2 সপ্তাহ 1 মাস পরে তো যখন হাঁটা শুরু করে ফুল ফ্লেজে, তখন আর তার এই সিমটমটা থাকে না, সে মনে করে আমি ভালো হয়ে গেছি। ব্যায়াম করে না, মাসল ওয়াস্টেড থাকে, তো তারা দেখা যায় আবার ছোট ছোট আঘাত, চলতে ফিরতে গেলে যে আঘাত লাগে, একটু পড়ে যায়, বা সিঁড়ি উঠতে নামতে গেল, রিক্সা উঠতে নামতে গেল, বাস থেকে দৌড়ে নামতে গেল, তখন আবার তাদের ইনজুরি হয়। যাদের এই মাসল বিল্ড আপটা ভালো হয় তাদের এই ধরনের কোনো ইনজুরি হয় না। এমনকি তো রিহ্যাবটা যদি ফলো করেন, একটু থেরাপি নেন, একজন রিহ্যাব স্পেশালিস্টের ফলো আপে যদি থাকেন, আপনি স্পোর্টস মেডিসিন নিয়ে বা স্পোর্টস ইনজুরি নিয়ে যারা কাজ করে, স্পোর্টস ফিজিশিয়ান যারা আছে, তাদের তত্ত্বাবধান থেকে যদি ভালো একটু রিহ্যাবটা নেন, আপনি একটু জিম করেন, মাসলগুলোকে বিল্ড আপ করেন, হ্যাঁ, মাসলের যে পরিমাণ এনার্জি থাকার কথা হাঁটুর সাথে সম্পর্কিত, যেমন আপনার হিপের মাসলগুলো হাঁটুর সাথে সম্পর্কিত, আপনার এই লেগের মাসলগুলো হাঁটুর সাথে সম্পর্কিত, এই সমস্ত অ্যাজ এ হোল সমস্ত, এমনকি স্পাইনও হাঁটুর সাথে সম্পর্কিত। এই সমস্ত মাসলগুলো যদি যখন আপনার বিল্ড আপটা হবে, আপনার ফিজিক্যাল ফিটনেস যখন আসবে, আপনি 6 মাস পরে একদম নিশ্চিন্তে খেলাধুলাও করতে পারবেন। তবে খেলাধুলা করতে যাওয়ার আগে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ফিট হয়ে পরিপূর্ণ রিহ্যাবটা ফলো করে, ঠিক আছে, একজন স্পোর্টস ফিজিশিয়ান বা স্পোর্টস এক্সারসাইজ মেডিসিন নিয়ে যারা কাজ করেন, একজন রিহ্যাব স্পেশালিস্টের আপনার হচ্ছে, আপনি যখন গ্রিন সিগন্যাল পাবেন দেন আপনি মাঠে নামবেন, নয়তো এই এগেইন আপনার ফার্স্ট টাইমের মতো সেকেন্ড টাইম আপনার লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে, ইনশাল্লাহ ব্যায়ামগুলো চলবে। আসেন। ধন্যবাদ আপনাকে, আমি অনেক উপকৃত হয়েছি ইনশাআল্লাহ। দেখাবে ইনশাআল্লাহ। আমার ফ্রেন্ড আর একজন সেম ভিডিও হয়েছে, এরা আমার অবস্থা দেখে এরা এখন অনেক স্যাটিসফাইড হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সাইদ। আমার লিগামেন্ট ইনজুরি হওয়ার পরে আমি বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম যে বাহিরে গিয়ে লিগামেন্ট সার্জারি করা প্রয়োজন। আমি এই ডক্টর মোহাম্মদ ওসমান গনি স্যারের মাধ্যমে আমার লিগামেন্ট সার্জারি করাই এবং আলহামদুলিল্লাহ আমি 1 মাসের মধ্যেই পরিপূর্ণভাবে হাঁটতে পারতেছি। তো বিশেষ করে আমার কিছু ফ্রেন্ড যারা ছিল বাইরে গিয়ে ওটি করার এবং সার্জারি করার বিষয়ে ওরা চিন্তা ভাবনা করছিল, তাদেরকে আমি বলি যে আপনারাও সবাই ডক্টর মোহাম্মদ ওসমান গনি স্যারের মাধ্যমে লিগামেন্ট সার্জারিটা করাবেন ইনশাআল্লাহ। আর যারা অনেকেই মনে করি কি যে বাহিরে গিয়ে চিকিৎসা নিলে ভালো হয়, ওই সেম চিকিৎসা সেবাটা আমাদের দেশেই এখন অ্যাভেলেবেল। আর তার উপর হচ্ছে যে ফলো আপের বিষয়টা, যেটা আমরা দেশে থাকলে সাশ্রয়ের মূল্যে আমরা ওটি করতে পারতেছি, যে লিগামেন্ট সার্জারিটা সেটা অনেকটাই কম, আগের মতো বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এবং ফলো আপের বিষয়টা যে আমরা সার্জারি করার পর যে 6 মাস আমাদের যে ফলো আপ নেওয়া দরকার সেটা আমরা এখানেই পাচ্ছি। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আমাদের দেশে এই সার্জারিটা করান, আর ইনশাআল্লাহ আপনারা ভালো একটা ফল পাবেন। এবং এই যে আমি ডক্টর মোহাম্মদ ওসমান গনি স্যারের মাধ্যমে এই সার্জারিটা করে অনেক উপকৃত হয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি 1 মাসের মধ্যে, আমি কখনো কল্পনা করিনি যে 1 মাসের মধ্যে আমি সুস্থ হতে পারবো, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি অতি তাড়াতাড়ি অনেক সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই পরিপূর্ণভাবে হাঁটতে পারতেছি। আসসালামু আলাইকুম।